Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy, your gateway to success. সকলকে স্বাগত জানাই নতুন ক্লাসে, প্রথম বারের জন্য very good morning to all of you. সকলকে আমার কলকাতা পুলিশ কেপি কনস্টেবল মেইনস ব্যাচে ফাইনাল রিটেন এক্সাম যেটি হবে তার প্রিপারেশনের জন্য আমরা বদ্ধপরিকর, আমরা দারুণভাবে প্র্যাকটিস করব। তো সকলকে আমি ওয়েলকাম করছি। আমার সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কি একবার কমেন্টের মাধ্যমে সকলে কনফার্ম করবে। আমরা শুরু করব আমাদের আজকের এই দুর্দান্ত সেশন। আই হোপ সকলে আমাকে দেখতে বা শুনতে পাচ্ছ। আজকে 1 নম্বর ক্লাস, তাই ফার্স্ট ক্লাস হিসেবে আমি তোমাদেরকে অনেক কথা বলবো, অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করব, টু দা পয়েন্ট কিছু হবে এবং অনেক তথ্য তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সো ভেরি গুড। চলো শুরু করছি তাহলে আমরা আমাদের আজকের সেশন। এন্ড আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে, আমার সাথে সাথে সমস্ত প্রশ্নের উত্তর টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবে, যাতে কিনা আমি চেক করতে থাকবো যে তোমাদের পারফরমেন্স আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে কিনা। দেখো, প্রিলিমস একটা জিনিস আর মেইনস একটা জিনিস, দুটো কিন্তু আলাদা। এটা কিন্তু তোমাকে প্রথমেই বুঝতে হবে। প্রিলিমস এর টাইমে তুমি যে নাম্বারটাও পেয়েছো সেই নাম্বারটা যোগ হবে না, সেই নাম্বারটার কোনো প্রশ্ন নেই, বিকজ প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাইং ইন নেচার, যেটা তোমাকে কেবলমাত্র পাস করে আসতে হবে। প্রিলিমস এর নাম্বার কোথাও কোনো কাজে লাগছে না। প্রিলিমস এর পরেই হচ্ছে মেইন এক্সাম। তার আগে অবভিয়াসলি ফিজিক্যাল মেজারমেন্ট এন্ড এফিসিয়েন্সি মাঠটা তো পাস করতে হবে, মাঠও তোমার কোয়ালিফাইং ইন নেচার। বাট ফাইনাল রিটেন এক্সামিনেশন যেটাকে আমরা মেইন পরীক্ষা বলি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা মেইন পরীক্ষার পড়াশোনা করছি। তো আমাদের কনসিস্টেন্সি, আমাদের পড়াশোনার লেভেল আগের থেকে অনেকটাই কিন্তু ইমপ্রুভ করতে হবে। এম আই ক্লিয়ার? সকলে রেডি? আচ্ছা, অনেকে ক্লাসে উপস্থিত যারা ডব্লিউবিপি কনস্টেবলেও পিএমটি পিইটি পাস করছে, সেটা আমার জন্য আনন্দের বিষয়, কারণ আমরা ফাইনাল সিলেকশনের পর বড় প্রোগ্রামের মাধ্যমে একসাথে কিন্তু সেলিব্রেট করব। আমরাই হাসবো কিন্তু শেষ হাসি, এটা যেন মনে থাকে। তো আমি শুরু করছি আমাদের আজকের ক্লাস। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস নামে আমরা এই সাবজেক্টটা পাবো। আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর 1, 1 নম্বর ক্লাসের মাধ্যমে আজকে আমাদের সেশনের সূচনা হচ্ছে। সো ভেরি ইম্পর্টেন্ট, আমার সাথে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, সেশনের শুরুতেই সবার প্রথমে বলি আমাদের লক্ষ্য কি। আমাদের লক্ষ্য বা আমাদের মিশন হলো কলকাতা পুলিশ কনস্টেবল ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। এই ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে আমরা এতটাই স্ট্যান্ডার্ড করব যে আমাদের যদি প্রশ্ন মডারেটও হয় বা একটু বলতে পারো তোমাদের ভাষায় একটু হার্ডও হয়, তাও যেন আমরা একটা সন্তোষজনক বা গুড মার্ক করে আসতে পারি, এবং সেই নাম্বার আর ইন্টারভিউ নাম্বার যোগ করলে আমরা যেন মেন ক্লিয়ার করে দিতে পারি, মানে ফাইনাল এক্সাম। ওকে, তাহলে আমাদের লক্ষ্য কি? এগেইন আমি লক্ষ্যটা আরেকবার রিমাইন্ড করে দিতে চাই। চূড়ান্ত বিজয়, আমাদের টার্গেট ফাইনাল সিলেকশন। আমাদের লক্ষ্য শুধুমাত্র প্রিলিমস ক্লিয়ারেশন নয়, আমাদের লক্ষ্য কিন্তু ফাইনাল সিলেকশন। অর্থাৎ এখন লড়াই কিন্তু আরো কঠিন, কারণ এটাই মেধা তালিকার মূল ভিত্তি। দিস ইজ দ্য মেন পয়েন্ট, মেন পিলার অফ ইয়োর মেরিট লিস্ট। ফাইনাল যে মেরিট লিস্ট আসবে, সেই মেরিট লিস্টের মেন ভিত্তি কিন্তু তোমার এই মেন পরীক্ষা। সুতরাং অবহেলা, ইগনোরেন্স এই সব থেকে দূরে চলে আসো। তোমাকে এই চাকরিটা পেতে হলে ফুললি ডেডিকেটেড হতে হবে। তাই সঠিক কৌশল, সঠিক স্ট্র্যাটেজি এবং কঠোর পরিশ্রম, এটাই কিন্তু তোমাকে এনে দেবে সাফল্য। তাহলে সাফল্য কিন্তু বেশি দূরে নয়। সাফল্য পেতে গেলে তোমাকে সঠিক কৌশল আমি শিখিয়ে দেব, কঠোর পরিশ্রমটা কিন্তু তোমাকে করতে হবে। ফর এক্সাম্পল, তুমি আমাদের এই ব্যাচ জয়েন করেছো, ব্যাচে তোমাকে কি প্রোভাইড করা হচ্ছে? মনে করো ব্যাচে তোমাকে অনলাইন লাইভ ক্লাস প্রোভাইড করা হলো। এবার এই ক্লাসে কি হচ্ছে? টিচার পড়াচ্ছেন, এর পাশাপাশি তুমি কিন্তু সেলফ স্টাডিতে সময় দেবে। কি বললাম? এটা প্রথম দিনই বলে দিলাম, সেলফ স্টাডি। আর আমরা কত টার্গেট রাখবো? অ্যান্সার হচ্ছে 75% আমাদের মার্কস রাইট করা আমাদের টার্গেট। কি বললাম? অ্যাবভ 75% আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের টার্গেট পরীক্ষাতে। দেখো, আমি প্রথম থেকেই বলে রাখি যে 85 মার্কের আমার পরীক্ষার 85-র কত নিকটে আমরা পৌঁছে যাব। বাট যদি লোয়ার ব্যারিয়ার বলি, কাট অফ বলি, আমরা কিন্তু 75% ধরে চলবো। আমরা যখনই কোনো সেট দেব, শতকরা 100টা প্রশ্ন থাকলে বা 85-75% বার করবে, যে ভ্যালুটা হবে সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। অর্থাৎ ব্যাচ থেকে তুমি তো ক্লাসটা পেয়ে যাচ্ছ, নো ডাউট, বাট সেলফ স্টাডি ব্যাচে যদি টিচার মনে করো তোমাকে
4 ঘন্টা পড়াই, সব টিচারের ক্লাস মিলে মনে করো সারাদিনে তোমার যদি 4 ঘন্টা হয়, এটা তো টিচাররা পড়ালেন, বাট সেলফ স্টাডিতে কিন্তু তুমি অতটাই টাইম দেবে বা তার থেকে বেশি ছাড়া কিন্তু কম হবে না। অর্থাৎ লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাসে তোমার যতটা টাইম যাচ্ছে তার থেকে বেশি টাইম কিন্তু তুমি নিজে সেলফ স্টাডির জন্য দেবে। আমাদের টার্গেট থাকবে সেটগুলোতে 75% করে কারেক্ট করা, এটাই কিন্তু আমাদের প্রথম দিনের স্ট্র্যাটেজি। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? কি ব্যাপার, চুপচাপ কেন? স্পষ্ট বুঝতে পেরেছো তো? অনেকে জিজ্ঞেস করো, আমরা যখন কয়েকদিন পর ফুল মক টেস্ট দেওয়া শুরু করব, তোমরা বলবে স্যার কাট অফ কত? আমাদের কিন্তু ফিক্সড কাট অফ থাকবে ফিউচারের অ্যাট এনি টেস্ট, সেটা হচ্ছে 75%। লেডি কনস্টেবলদের ক্ষেত্রে এইটা আরেকটু কম। মনে রাখবে যে না, এই মেন পরীক্ষা মানে এই ফাইনাল পরীক্ষায় তুমি যে নাম্বারটা তুলবে তোমার মেরিট লিস্টে সেটাই কাজে দেবে। বিশ্বাস করো, তুমি নাম্বার কম পেলে যদি কাট অফ একটু হাই যায় আর ইন্টারভিউ এর নাম্বার তো তোমার হাতে থাকবেই না, তো ওই দুটো যোগ করে তুমি মেরিট লিস্টে বাদ পড়ে যাবে। মানে ভাগ্যের এমন পরিহাস দেখো, তুমি হয়তো কোনো রকমের প্রিলিমসটা পাস করে নিলে লোয়ার নাম্বার নিয়ে, বাট মেন পরীক্ষায় যদি ভালো না নাম্বার থাকে না, তাহলে তুমি ফাইনাল মেরিট লিস্টে আসতে পারবে না। তো তোমাকে ফুললি সিরিয়াস হতে হবে। রোহিত একদম সঠিক কথা বলেছো। তাই তোমাকে আমি বেশ কিছু পয়েন্টের মাধ্যমে আমি আরো রিমাইন্ড করে দিতে চাই। মোট নাম্বার থাকছে 85, তোমার 85 মার্কসের। দেখো প্রিলিমস এক্সাম 100 মার্কের হয়েছে, ডাব্লিউবিপি তে তো ওয়ান শট এক্সাম, বাট কলকাতা পুলিশে এখনো কিন্তু আমাদের মেন এক্সামের ব্যাপার আছে, যেটা 85 মিনিট, 1 ঘন্টা সময়, অর্থাৎ 60 মিনিট সময়। এই 60 মিনিট সময়টা কিন্তু এখন মনে হচ্ছে 60 মিনিট 1 ঘন্টা, বাট এক্সাম সেন্টারের জন্য এই সময়টা কিছুই না। পরে এসে মনে হবে এই সময়টা কখন চলে গেল আমি কিছুই বুঝলাম না, আমার আরেকটু হলে ভালো হতো, আমার আরেকটু টাইম পেলে ভালো হতো। তাই কি বলছি, সময়টাকে গুরুত্ব দেবে, সময়টাকে গুরুত্ব দেবে। আর কামিং ফিউচার যত মক টেস্ট দেবে, চেষ্টা করবে সেই মক টেস্ট গুলিকে না তুমি ওএমআর শিটে করে দেওয়া। তোমাদের কাছে যদি না থাকে আমাকে বলবে, আমি তোমাদের ওএমআর শিটের পিডিএফ দিয়ে দেব। সেই ওএমআর শিট জেরক্স করে নেবে, ঠিক আছে? সেই ওএমআর শিটের কয়েকটা কপি তুমি বলতে পারো, বা কয়েকটা কপি তুমি সেটা প্রিন্ট করে নেবে। ওএমআর শিটের কয়েকটা কপি তুমি প্রিন্ট করে নেবে। তার উপরে অনলাইন টেস্ট হবে, ঠিক আছে? তো অনলাইনেও অ্যাটেম্প্ট করবে, সাথে সাথে তুমি গোল করবে। তাহলে এক্সাম সেন্টারে টাইম ম্যানেজমেন্টে তুমি ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। কি বললাম? এক্সাম সেন্টারে টাইম ম্যানেজমেন্টে আর ভয় থাকবে না। তাহলে যদি পিডিএফ না থাকে, অ্যান্সার কি 85 নম্বরের অ্যান্সার কি আমি দিয়ে দেবো। এটা গেল। নম্বর বিভাজন কি থাকছে? জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস। এখান থেকে তোমাদের 25 নাম্বার জিকে, এই পার্টটা আমি তোমাদেরকে গাইড করব। এর নিজেই একটা মহাসমুদ্র, কারণ এর মধ্যে 10-10টা সাবজেক্ট পড়ে যায়। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, 3 প্রকার, সায়েন্স, কম্পিউটার সব মিলে থাকে। ওকে, এরপরে দেখো ইংরাজি। তোমরা প্রিলিমসের টাইমে ইংরেজি কি ইগনোর করেছো, বাট এখন এখানে 10টা নাম্বার রয়েছে। এই জায়গাটাই না গেম চেঞ্জিং পার্ট, যে ইংরাজিতে বিশেষ করে তোমার মোটামুটি 7-8 নাম্বার বা 6-7 নাম্বার, আমি 6 অ্যাভারেজ ধরছি, তুলে নেয়, সে অনেকটাই এগিয়ে যায়। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক লেভেলের, এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে 25টা নাম্বার, 25টা প্রশ্ন, এবং রিজনিং থাকবে তোমাদের 25 নাম্বার, 25টা প্রশ্ন। দেখো, আর 1/4 অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে বা 0.25 থাকবে আমাদের নেগেটিভ মার্কিং। তাই আমরা সব তুমি যখন কোশ্চেন পেপার পাবে, দেখবে প্রশ্নপত্রে কখনোই লেখা থাকবে না যে আপনাকে সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। সবগুলো প্রশ্নের কিন্তু উত্তর দিতে হয় না। যারা আসলেই চাকরি পায় তাদের কিন্তু সব প্রশ্নের উত্তর কারেক্ট করার প্রয়োজন হয় না। অর্থাৎ তোমার কাট অফ ক্লিয়ার করে একটা গুড মার্ক করাই হচ্ছে আমার লক্ষ্য। আমার সবগুলো প্রশ্ন অ্যাটেম্প করা কিন্তু লক্ষ্য নয়। ডে ওয়ানেই মনে রেখে দেবে, কম্পিটিটিভ পরীক্ষা এমন, তুমি পরীক্ষা দিতে যাবে, তুমি 10% কোশ্চেন এমন পাবে যে তোমার আউট অফ দ্য বক্স মনে হতে পারে, বা যেটা অ্যাটেম্প করলে এতটাই টাইম কনজিউমিং হবে, এমন একটা ম্যাথস বা এমন একটা রিজনিং চলে আসলো যেটা টু মাচ ক্যালকুলেটিভ, যেটা ক্যালকুলেশন করতে গেলে আমি ওই টাইমে আরো দুটো কোশ্চেন সলভ করতে পারবো, তাহলে আমরা সেইগুলোকে ইগনোর করব। আজকের দিনে দাঁড়িয়ে কম্পিটিশন এতটাই কঠিন, আমাদেরকে এরকম স্মার্ট ছোট ছোট অ্যাপ্রোচ গুলো নিতে হবে। আমি বোঝাতে পারছি তো তোমাদেরকে? আমার দীর্ঘদিন, আমি দেখো দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে অনলাইনেই কেবল পড়াচ্ছি। তাই আমি
আমার জ্ঞান থেকে আমি তোমাদেরকে ডে ওয়ানে এইগুলো ওয়ান করে দিচ্ছি। যেটা বড় বিরাট ক্যালকুলেটিভ হচ্ছে সেটাকে স্কিপ করে আমি এগিয়ে যাব পরের প্রশ্নে। আর কোনোদিন প্রথম কোশ্চেন দেখে আমি কোশ্চেন সেটটাকে জাজ করব না যে এই সেটটা কঠিন বা এই সেটটা সহজ। আমি যতক্ষণ না এন্ড হচ্ছে এভরি, যেমন ক্রিকেটে যেমন হয় দেখবে মহেন্দ্র সিং ধোনি বলেন, যতক্ষণ গেম চলছে এভরি বল ম্যাটার্স, এভরি মোমেন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে খেলবো, কখনো ক্যাজুয়ালিটি আমাদের মধ্যে যেন না আসে। ক্লিয়ার? মনে থাকবে? চলো, একটা অনেকে জিজ্ঞেস করে স্যার কনসিস্টেন্সি কিভাবে বজায় রাখবো। কনসিস্টেন্সির বাংলা হচ্ছে ধারাবাহিকতা। কলকাতা পুলিশের ফাইনাল পরীক্ষা তুমি যখন ক্র্যাক করার ইচ্ছা তোমার মধ্যে আছে, তাহলে মনে রাখবে তোমাকে ধারাবাহিক হতে হবে। তো আমি একটা জেনারেল শিডিউল দেখাচ্ছি। এই শিডিউল তোমার সাথে ম্যাচ না করতেও পারে, হতে পারে তুমি কলেজে যাও, হতে পারে তুমি গৃহ শিক্ষক করো, টিউশন করো, হতে পারে তুমি অন্য বাড়ির কাজে যাও, মাঠে যাও, হোয়াট এভার, কোম্পানির কাজ করো, বা হতে পারে তুমি বেকার বসে আছো, এই রুটিনটা তোমার কাজে লেগে গেল। তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যারা কাজকর্ম করো বা কলেজ যাও, চেষ্টা করবে সকালের স্লট এবং রাতের স্লটটাকে, আর যারা সারাদিন রাত্রি ফ্রি থাকো তোমরা চেষ্টা করো এইরকম ভাবে নিজের মতো করে একটা রুটিন বানিয়ে নাও। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে আমরা বানিয়ে দেবো। তো একটা আদর্শ রুটিনের ক্ষেত্রে আমরা বলেছি কি, সকালবেলা মনে করো 6টা থেকে 9টা, সকালবেলা না মুখস্থ করার বিষয়গুলো বেশি মাথায় থাকে, অর্থাৎ যেগুলো মেমোরি বেসড পড়া, যেমন জিকে বলো, মানে জিকের পার্ট, সি এর পার্ট এবং ইংলিশের ভোকাবের পার্ট, তুমি সিনোঅ্যান্টো মুখস্থ করছো, তুমি ইডিয়ম ফ্রেজ মুখস্থ করছো, এই বিষয়গুলো সকালের দিকে করো। সকালের দিকে ম্যাথ নিয়ে ক্যালকুলেশন করতে বসো না বা রিজনিং করো না, সকালের দিকে। এটা সেলফ স্টাডির কথা বলছি। এই যে ডেলি রুটিনটা দেখাচ্ছি এটার সাথে ক্লাসের কোনো সম্পর্ক নেই, ক্লাস ক্লাসের মতো চলবে। এবারে এই টাইমটা আলাদা হতে পারে, বোঝা গেল? সবার যে সেম টাইমিং ম্যাচ করবে তা তো নয়। তো এটা একটা সেলফ স্টাডির আমি প্ল্যানিং দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। তাহলে সকালে এটা করছো, দুপুরের দিকে তারপরে মনে করো 12টা থেকে 3টে, এটা তোমার টাইমিং এ হতেও পারে নাও পারে, তখন তুমি ম্যাথস এবং রিজনিংটা সকালের পর, মানে সকালে খাওয়ার পরে তখন থেকে এটা করো স্নান করে। বিকালে তুমি শারীরিক সক্ষমতার প্রস্তুতি, মেজারমেন্ট এফিসিয়েন্সির জন্য করো। রাত্রিবেলা 6টা থেকে 9টা যে সময়টা, সেই সময় মক টেস্ট দেওয়া, বা যারা সকালে পড়তে পারো না তারা সেই সময়টাকে রাত্রির টাইম করো। আর সাপ্তাহিক টার্গেট, রবিবারে কোনো নতুন পড়া নয়, সারা সপ্তাহের পড়া রিভিশন বা মক টেস্ট, এই কাজে আমরা লাগাবো। তাহলে আমরা প্রস্তুত, এইভাবে মেনে চলবে কথাগুলো, তাহলে দেখবে শেষ হাসিটা হাসতে পারবে। আদারওয়াইজ কি জানো, পরীক্ষার সময় সারা জীবনই ধুকধুকানি থেকে যাবে যে আমার মার্কস বাড়বে তো, আমার হবে তো। আমরা ব্যাচে কেন এসেছি? আমরা মার্কসটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য। তাই আমি আজকের ক্লাসের শুরুতে এত কথা বললাম, দ্বিতীয় দিন আর এত কথা কিন্তু বলবো না। আমি তাহলে আজকে পড়াশোনার মধ্যে চলে যাচ্ছি, বুঝতে পেরেছো? এইভাবে মেনে চলবে। আজকের ডে ওয়ান তোমরা অনেক কষ্ট করো, অনেক কষ্টের পয়সা তোমাদের, তুমি পয়সা খরচ করে ব্যাচে ভর্তি হয়েছো, তাই যাতে তোমার যে এক্সপেকটেশন তার থেকে বেশি ভালো তুমি ক্লাস পাও, এই জায়গাটা আমি নিশ্চিত করব, তোমাদেরকে কথা দিলাম। আজকের ক্লাস করো, ভালো লাগবে। ক্লাস শেষে ফিডব্যাক নিব, ক্লাস কেমন লেগেছে। ঠিক আছে, সকলে প্রমিসটা কিন্তু ভেঙো না, তাহলে খারাপ লাগবে। কেননা তোমাদের সাথে আমার এই অ্যাটাচমেন্ট শুরু হচ্ছে, এই অ্যাটাচমেন্টটা লং টার্মে চলবে। মানে তোমাদেরকে এই যে আমি গাইড করার জন্য বসে আছি, তো এই সম্পর্কটা স্ট্রং রাখতে গেলে কিন্তু তোমাকে পড়তে হবে। আমি কিন্তু পড়াশোনার বাইরে কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আমি বক্তব্য পেশ করব না। তাই পড়াশোনায় যে যত ভালো হবে আমি তার প্রতি কিন্তু তত বেশি খুশি হব, এটা কিন্তু যেন মনে থাকে। চলো আমরা শুরু করছি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন দিয়ে, যারা রেকর্ডেড দেখছো, যারা অনেকে হয়তো লাইভে আসতে পারোনি, রেকর্ডেড দেখছো, সেম বক্তব্য তোমার জন্য রইলো কিন্তু, ঠিক আছে? সেম বক্তব্য তোমার জন্য রইলো, এটা কিন্তু মনে রেখে দেবে। আর অল দ্য বেস্ট। আমি তো ক্লাস করাবো, করতে করতে কত অসুবিধা হলে আমার সাথে সরাসরি কমিউনিকেট করে নেবে, ক্লাসেই বলে নেবে। চলো, তো প্রথম প্রশ্ন শুরু করছি। দেখো, আজকালের প্রশ্নের প্যাটার্ন যেমন হয়েছে, প্রশ্নের ধরন যেমন একটু চেঞ্জ হয়েছে, একটু মডারেট লেভেল হয়েছে কিছু কিছু কোশ্চেন্স, তো সেই কথা মাথায় রেখেই আমি সেটগুলো বানাবো। ডোন্ট ওয়ারি, অনেক স্ট্যান্ডার্ড লেভেল হবে, ইউটিউবে যে ধরনের সেট করাই তার থেকে অনেক বেটার লেভেলের সেট আমি তোমাদেরকে করব। প্রথম প্রশ্ন দেখো স্ক্রিনে রয়েছে, সুলতানি আমলে দেওয়ান-ই-আর্জ, সুলতানি আমলের দেওয়ান-ই-আর্জ, দিল্লি সুলতানি, এই অধ্যায়টা পড়ে থাকলে জানবে দেওয়ান-ই-আর্জ এই বিভাগটি কোন বিষয়ের সাথে যুক্ত ছিল।
সুলতানি যুগে এটা একটা দপ্তর বলতে পারো। তো এই দপ্তরটা রাজস্ব মানে রেভিনিউ ক্ষেত্রে, সামরিক বিভাগ, বৈদেশিক মানে তোমার ফরেন কোনো ম্যাটার নাকি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স নাকি রাজকীয় পত্রালাপ, কোনটির সাথে সম্পর্ক ছিল? তাহলে দেওয়ান ই আর্জ, সুজিত স্যার কেপি মেন কি ডাব্লিউবিপি থেকে কঠিন হবে? হ্যাঁ ধরে নাও কঠিন হবে, হ্যাঁ সহজ হবে না, তার জন্যই আমরা হার্ড ওয়ার্ক করছি। ওকে চলো এটা ডে 1 আর কোনোদিন জিজ্ঞেস করবে না, মেবি কঠিন হবে এটা ধরে নাও। সঠিক উত্তর হবে সামরিক বিভাগ। দেখো বলবন, আমরা গিয়াসউদ্দিন বলবনের নাম শুনেছি, বলবন নামে যাকে আমরা চিনি, তিনি এই শক্তিশালী সামরিক গোয়েন্দা ও সৈন্য বিভাগ গঠন করেছিলেন। এই বিভাগের যিনি প্রধান বা যিনি দায়িত্বশীল হতেন তাকে বলা হতো যে আর্জ ই মোমালিক, মনে থাকবে তাহলে আর্জ ই মোমালিক ছিলেন এই যে শক্তিশালী সেনাবাহিনী বা সামরিক দপ্তর প্রতিষ্ঠা হতো যার নাম দেওয়ান ই আর্জ, তার প্রধান আবার হতেন কে? আর্জ ই মোমালিক। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন, সবার বেসিক ক্লিয়ার আছে তো? তবে এইগুলো প্র্যাকটিসটা করতে পারবে। দেখো ফাউন্ডেশন লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই প্র্যাকটিস সেশন তবেই তোমার জন্য এফেক্টিভ হবে। এই যে আমি বললাম এই শব্দটা যেন তোমার কাছে ফার্স্ট না হয়, দেওয়ানি আর্জ কি জিনিস, অর্থাৎ তুমি যখন ফাউন্ডেশন কমপ্লিট করেছো তার মানে বা প্রিলিমস পাস করে আসবে তার মানে ধরেই নেওয়া হবে যে তুমি এগুলোর বেসিক টার্ম জানো। দ্বিতীয় প্রশ্ন দেখো স্ক্রিনে রয়েছে যে 1907 সালে সুরাট অধিবেশন, তো সুরাট অধিবেশনকে সুরাট বিচ্ছেদও বলা হয়, এটাকে অনেকগুলো টার্মে পরীক্ষাতে আসে, কখনো কখনো দেখবে সুরাট বিচ্ছেদ আকারে আসে বা সুরাট ভাঙন এইভাবে আসে বা সুরাট বিভাজন এভাবেই পরীক্ষাতে থাকে। তো সুরাট দিয়ে, কারণ সুরাটে কি হয়েছিল এই সময় 1907 সালে কংগ্রেসের মধ্যে মতাদর্শের পার্থক্যের ভিত্তিতে, হ্যাঁ ফাউন্ডেশন তো অনেক আগেই হয়েছে, ভেরি গুড, তাহলে প্র্যাকটিসটা তোমরা ভালো করে করতে পারবে। চলো তাহলে 1907-এ সুরাটে সেই কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে মতপার্থক্যের কারণে সেই সুরাটে ভাঙন বিচ্ছেদ হয়েছিল বা দলে কংগ্রেস দলে ভাঙন হয়েছিল বা কংগ্রেস দলে বিভাজন হয়েছিল, এটাকেই আমরা সুরাট অধিবেশনে সুরাট ভাঙন আমরা বলি। এবি অনলি ব্যাচ। ওকে এবি একটা কথা জিজ্ঞেস করছে যে ইউটিউব সেশনেরও কি আমার বিরাট প্রয়োজন আছে? দেখো এইগুলো করার পরে মানে ব্যাপারটা হচ্ছে আমরা যেমন 3 বেলা ভাত খাই, আমরা যারা ভাত টাত খাওয়ার পরে সময় পেলে তবেই তো একটু টুকটাক ফাস্ট ফুড স্ন্যাক্স এইসব খাই, তো আমাদের মেন হচ্ছে 3 বেলা খাওয়া। সিমিলারলি সেই জিনিসটা তোমার মেন পুষ্টি তুমি ক্লাস থেকে পেয়ে যাবে, কোনো দিকে কোথাও ছুটতে হবে না আমি বলছি। এইগুলো করার পরেও যখন দেখছো না তোমার আরো খিদে রয়েছে, ইউ আর হাংরি থ্রাস্টি, তখন ওই ইউটিউব সেশন বা ইত্যাদি করো। ওকে ক্লিয়ার? যেন আমার কোনো ক্লাস হচ্ছে, আরাবুল স্যারের ক্লাস হচ্ছে, মনোজ স্যারের ক্লাস হচ্ছে, ডালটন স্যারের ক্লাস হচ্ছে, দোজ ক্লাস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট, তখন তুমি সেগুলো অ্যাটেম্প করো, মেইন হচ্ছে তোমার ব্যাচের ক্লাসগুলো অ্যাটেম্প করা। ওকে রাসবিহারী বসু তোমার যদি অপশনে থাকে খেয়াল করবে কংগ্রেসের এই যে প্রশ্নে তুমি সেটাকে অ্যাভয়েড করবে, আমরা উত্তর করব রাসবিহারী ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা রাসবিহারী বসু বলে অনেকে ভুল করে আসে। বেসিক্যালি কংগ্রেসের মধ্যে দুটো দলে বিভাজন হয়েছিল, একটা নরমপন্থী দল বা নরম দল আর একটা হচ্ছে চরম দল, এদের মধ্যে বিবাদের কারণে এই বিভাজন বা এই ভাঙনটা ঘটেছিল। রাসবিহারী ঘোষ ছিলেন কিন্তু একজন নরমপন্থী দলের নেতা, তাহলে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, খুব সুন্দর সেট রয়েছে, এক্সামের মতো সেট, পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের সম্ভাব্য মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স নিয়ে আমি করাবো। সংবিধানের কত নাম্বার ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করার ক্ষমতা রয়েছে? অপশন এ ধারা 226, ধারা 32, ধারা 131 নাকি 143? দেখো আমাদের সংবিধানে 7 প্রকার মৌলিক অধিকার ছিল, বর্তমানে 6টা মৌলিক অধিকার। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট যেগুলো রয়েছে এগুলো যদি ক্ষুণ্ণ হয় বা দমনের চেষ্টা হয় বা খর্ব করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো ব্যক্তি তার অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টে রিট জারি করা যাবে আর আর্টিকেল 32 অনুসারে কিন্তু সুপ্রিম কোর্টের রিট জারি করা যায়। তাই ধারা 32কে আমাদের সংবিধানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছিলেন
হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের হৃদয় ও আত্মা। তাহলে সঠিক উত্তর সুপ্রিম কোর্ট বলেছে, তাই উত্তর হচ্ছে ধারা 32, যেটিকে আবার বি আর আম্বেদকর সংবিধানের আত্মা, হার্ট অ্যান্ড সোল মনে রেখে দেবে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, এটা আর্টিকেল 32 কে রেফার করেছেন ডক্টর বি আর আম্বেদকর, আর 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্টে তুমি রিট জারি করতে পারবে। চলো এখান থেকে একটা এক্সট্রা পয়েন্ট জিজ্ঞেস করি, রিটায়ারমেন্ট এজ নিয়ে। কি বললাম? রিটায়ারমেন্ট এজ বা অবসর, অবসর এজ, তাই না? রিটায়ারমেন্ট এজ, এটা পরীক্ষাতে দেয়। তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কি হবে? মনে রেখে দেবে, হাইকোর্টের যারা বিচারপতি হবেন তারা 62 বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন, আর সুপ্রিম কোর্টের জাজেরা, বিচারপতিরা 65 বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। তাহলে হাইকোর্টের বিচারপতিরা 62 বছর পর্যন্ত না, এক্ষেত্রে যে সুদীপ্তা তোমার ভুল হয়ে গেল, 665 ওই রকম নয় যে 6 বছর পর্যন্ত বা তার বয়সের 65 বছর, ওইগুলো আমরা কখন করি? মনে করো আমরা ইউপিএসসি চেয়ারম্যানদের করছি, এসপিএসসি চেয়ারম্যানদের করছি, ইলেকশন কমিশনে আমরা পাবো, হ্যাঁ, তখন 665 এর ম্যাটার আসবে। আবু সুফিয়ান 665 বা 662 এর ম্যাটার এখানে নয়, এখানে অনলি এজ, তার টেনিওর মানে কার্যকালের মেয়াদ এখানে আসবে না, এখানে আসবে অনলি তার এজ। মনে থাকবে? নেক্সট, ভালো লাগছে তো? কোশ্চেন খুব টপ নচ রাখবো, এক্সাম ওরিয়েন্টেড রাখবো। চল পরের প্রশ্ন করো, গিল্ট এজড মার্কেট বা এই বাজার বলতে কি বোঝায়? গিল্ট এজড মার্কেট বলতে কি বোঝায়? সোনার বাজার, সরকারি সিকিউরিটিজের বাজার, শিল্পজাত পণ্যের বাজার, কৃষি পণ্যের বাজার। যেমন তোমরা ইকোনমিতে এই টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে দেখেছো একটা শব্দ, যে বুল অ্যান্ড বিয়ার, ঠিক আছে? বুল অ্যান্ড বিয়ার এই শব্দ কিসের সাথে সম্পর্কিত? তো বুল অ্যান্ড বিয়ার মার্কেট মনে রেখে দেবে অর্থনীতি। অপশনে তোমাকে যদি শুধুমাত্র অর্থনীতি থাকে তাহলে অর্থনীতি করবে, এছাড়া আমরা মোস্ট ইম্পর্টেন্টলি যে অপশন পেতে পারি সেটা হলো শেয়ার মার্কেট। তাহলে এটা যেটির সাথে সম্পর্কিত তা হলো শেয়ার বাজার বা শেয়ার মার্কেট, তার সাথে বুল অ্যান্ড বিয়ার সম্পর্কিত। তাহলে গিল্ট এজড মার্কেট কিসের সাথে সম্পর্কিত? গিল্ট এজড মার্কেট হচ্ছে সরকারি সিকিউরিটিজের বাজার, যেটা কিন্তু অনেকটা স্থায়ী, মনে রেখে দেবে, যার ঝুঁকি কিন্তু কম। এই মার্কেটের ঝুঁকি কম থাকায় একে গিল্ট এজড বা নিরাপদ বাজার কিন্তু বলা হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। যেমন ভারতে মনে রেখে দেবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আছে এটাকে নিয়ন্ত্রণের জন্য, পিএফআরডি আছে, তারপর ইন্স্যুরেন্স রেগুলেটর মানে বীমা নিয়ন্ত্রণে কোনটি কাজ করে? আইআরডিএআই। তো এই ফুল ফর্ম এবং কোনটা কোনটিকে কন্ট্রোল করে জেনে রাখবো। চল পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম থাকে? প্র্যাকটিস সেশন গুলোতে সব নোট করতে হবে না, ওয়ান লাইনার আকারে নোট করতে পারো বা পিডিএফটাকে বারবার পড়তে পারো। ফাউন্ডেশন হলে আমি নোট করতে বলি, এখানে নোট করতে হবে না, পিডিএফ এ যে তথ্য থাকবে ওইগুলো স্ক্রল করে করে রাতে গিয়ে একবার রিভিশন করে তারপর ঘুমাতে যাবে। কারণ আমি পিডিএফ এই যে এক্সপ্লেনেশন থাকবে তথ্য সহ, সব টিচারের ক্ষেত্রে তাই। ম্যাথ রিজনিং তোমাকে খাতা পেনে করবে, জিকে জিএতে পিডিএফ থেকে ভালো করে পড়বে, সবাইকেই বললাম। হ্যাঁ, তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সব থেকে কম থাকে? প্রায় -100°C কাছে। তাহলে সবচেয়ে কম বলতে আমরা একটা প্রশ্ন দেখবে পরীক্ষাতে আসে অন্যতম, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? হ্যাঁ, সবচেয়ে কোল্ডেস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার। তাহলে আমরা উত্তর কি করি? উত্তর হবে কিন্তু মনে রেখে দেবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এটিকেই আমরা শীতলতম স্তর বলি। তথ্য কি? মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। ভিভিআই পয়েন্ট, এই পয়েন্টটা পরীক্ষাতে দেয়। দ্বিতীয়ত, এখানে মহাকাশ থেকে আসা বিভিন্ন উল্কাপিণ্ড কিন্তু পুড়ে ছাই হয়। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়? অ্যান্সার হবে মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। মেসোস্ফিয়ারে যত উচ্চতা বাড়বে সাথে সাথে তাপমাত্রা দ্রুত ফল করতে থাকবে। যেমন তুমি ট্রপোস্ফিয়ারেও এরকম একটা বৈশিষ্ট্য দেখতে পাবে, আমি তোমাকে দেখাচ্ছি। যখন ট্রপোস্ফিয়ারে আমরা থাকবো
মানে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরে যখন আমরা থাকবো, লোয়ার মোস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানে প্রতি 1000 মিটার, প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা যদি আমরা বৃদ্ধি করি, প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা, বায়ুমণ্ডলের উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে আমরা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলি। এই ছোট ছোট বিষয়গুলো ইম্পর্টেন্ট। আর এই জিনিসটাই যখন আমরা মেসোস্ফিয়ারে দেখব, উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু উষ্ণতা খুব র্যাপিডলি ফল করে, উষ্ণতা খুব দ্রুত হারে ফল করে। এই জন্যই এটাকে আমরা শীতলতম স্তর বলি। আর বিভিন্ন উল্কাপিণ্ড এসে এটাকে পুরো ছাই হয়ে যায়। তাই মেসোস্ফিয়ারের যদি আপার মোস্ট লেয়ার আমরা বলি, তাকে আমরা বলবো মেসোপজ। যেমন ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে আমরা ট্রোপোপজ বলি, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে আমরা মেসোপজ বলে থাকি। নেক্সট কোশ্চেন। দক্ষিণ ভারতের পলঘাট গ্যাপ মানে এটা হচ্ছে মাউন্টেন পাসের কোশ্চেন। যেমন পলঘাট, থলঘাট তুমি নাম শুনে থাকবে। তো এই পলঘাট গ্যাপ কোন দুটি রাজ্যের সাথে সংযোগ, মানে এটা কমিউনিকেশন বিল্ড করে তোমার কোন দুই স্থানের মধ্যে, যেটিকে আমরা বলে থাকি পলঘাট পাস। অপশনস গুলো কি কি দেখো। অপশনস রয়েছে কর্ণাটক তামিলনাড়ু, কেরালা তামিলনাড়ু, কেরালা কর্ণাটক, কর্ণাটক তামিলনাড়ু, এই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু। আসলে আমরা যখন এক্সাম সেন্টারের মধ্যে থাকি না, এই ধরনের প্রশ্নগুলো খুব প্যানিক হয়ে যায়। এখন মনে হবে তোমাকে সহজ, বাট বিশ্বাস করো এই কোশ্চেন্সটাই না এক্সাম সেন্টারে খুব কঠিন লাগে। এক্সাম সেন্টারে ওই 1 ঘন্টা সময়ের মধ্যে সলভ করার জন্য তখন বেশ কঠিন হয়ে যায়। তাই এইগুলো আমাদের খুব মাথা ঠান্ডা করে শিখে রাখতে হবে, ওকে, নইলে পুরো ভুল হয়ে যাবে। দেখো আমি এখানে দুটো জিনিস বলে দিচ্ছি। এটার আসল উত্তর হবে কেরালা আর তামিলনাড়ু। এটার সঠিক উত্তর কেরালা এবং তামিলনাড়ু এই দুই স্থানের মধ্যে করে। ঠিক আছে, এবারে কোন দুই স্থান, এটা তো রাজ্য বলেছে। যদি আমাকে কোন দুই স্থানের মধ্যে বলতো, তাহলে মনে রেখে দেবে স্থান হচ্ছে কোন দুই স্থানের মধ্যে, কেউ বলতে পারবে? পালক্কাড আর কোয়েম্বাটুর। পালক্কাড আর কোয়েম্বাটুর কোনটা কোথাকার? মনে রেখে দেবে পালক্কাড হচ্ছে আমাদের কেরালা রাজ্যে, কোয়েম্বাটুর হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। এক্সপ্লেনেশনটা একবার দেখো। বুঝতে পেরেছো কি প্রশ্ন? পশ্চিমঘাট পর্বতমালার একটা ফাঁক বা গ্যাপ। ফাঁক বলতে আমরা বোঝাই বিভিন্ন মাউন্টেন গ্যাপ বা বিভিন্ন মাউন্টেন পাসেস, মনে থাকবে। তাহলে যা কোয়েম্বাটোর এবং পালাক্কাড শহরের মধ্যে সংযোগ স্থাপন করে। এরকম আরো প্রশ্ন আসতে পারে, থলঘাট কোন দুই স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে? জেনে রাখো, যদি প্রশ্ন থাকে থলঘাট কোন দুই স্থানের মধ্যে, অ্যান্সার কি হবে? কে বলতে পারবে? থলঘাট, চটপট। ভেরি গুড, প্রভাত। এটা হচ্ছে মুম্বাই এন্ড নাসিক, যার মধ্যে থলঘাট সংযোগ স্থাপন করে। যদি প্রশ্ন থাকতো ভোরঘাট কানেক্টস বিটুইন, ভোরঘাট, তাহলে অ্যান্সার হচ্ছে এটাও মুম্বাইয়ের সাথে। তো এটা কার কার মধ্যে? তখন উত্তর হচ্ছে মুম্বাই পুনে, মুম্বাই আর মহারাষ্ট্রের পুনে। এগুলো সব পশ্চিমঘাট পর্বতমালা পড়ার সময় তুমি পেয়ে যাবে। পরের প্রশ্ন, উদ্ভিদের যে অ্যাপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্থ প্রকটতা, যার কারণে দেখবে তার পার্শ্বস্থ বা শাখা প্রশাখা বৃদ্ধি পাওয়ার তুলনায়
অগ্রভাগ, সাধারণত উদ্ভিদের অগ্রস্থ খণ্ডে বা মূলের অগ্রস্থ ভাগে এই ধরনের ভাজক কলা আমরা দেখে থাকি, যা কি করে তার সেই অংশকে দ্রুত বর্ধনশীলের জন্য দায়ী। এই জন্য অনেক সময় দেখবে সেই অংশটাকে মুন্ডন করে দিয়ে ওভারঅল গ্রোথের দিকে খেয়াল রাখেন কৃষক বন্ধুরা। সঠিক উত্তর এই প্রশ্নের জন্য হবে অক্সিন। অক্সিন ইজ দ্য রাইট আনসার। অক্সিন কি করে? অক্সিন এমন একটা উদ্ভিদ হরমোন, এ কোষের বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের মাথা বা উদ্ভিদের অগ্রভাগে বেশি পরিমাণে থাকে, অগ্রস্থ অঞ্চলে বৃদ্ধি করে। যেমন কাণ্ডের অগ্রমুকুলে যখন অক্সিনের ঘনত্ব বেশি থাকে তখন চারপাশের পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, ফলে উদ্ভিদের শাখা পোশাখা বৃদ্ধির পরিবর্তে শুধু লম্বাই বেশি বাড়তে থাকে। তো এই ধরনের ঘটনা উদ্ভিদের এই অগ্রস্থ বৃদ্ধির কারণে যেটি কাজ করে তা হলো অক্সিন নামক উদ্ভিদ হরমোন। পরের প্রশ্ন। ভালো লাগছে তো? আমি একদম ক্লাস শেষে ফিডব্যাক নেব। সমস্ত অ্যাঙ্গেলের কোশ্চেন্স তোমরা অনেকে আমাকে বলো স্যার জিকে এক্সপ্রেস একটু সায়েন্স কোশ্চেন্সও করান। তোমাদের এই ব্যাচে সায়েন্সের ডেডিকেটেড টিচারও থাকবে, প্লাস আমি একদম আদর্শ করে একটা সেট করাবো যেমন এক্সাম ওরিয়েন্টেড সেট। আলোর কোন ধর্মের জন্য অপটিক্যাল ফাইবার, আমরা যারা ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন সংযোগ নিই আমরা নাম শুনে থাকবো ফাইবার কেটে গেছে, ফাইবার ব্রেক হয়েছে। এই অপটিক্যাল ফাইবারের মধ্যে এক ধরনের রশ্মি ব্যবহার করে আলোর এক ধর্মকে কাজে লাগিয়ে এই কাজটা করা হয়, যাকে আমরা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলি। বর্তমান দুনিয়ায় এর ব্যবহার কিন্তু বিপুল। মূলত এই পদ্ধতিতে সিগন্যালকে অত্যন্ত দ্রুত এবং খুব কম পরিমাণ লস করে আর কি, মানে শক্তির অপচয় ছাড়াই, সিগন্যালের লস ছাড়াই পরিবাহিত হয়। এর মেন ব্যবহার বা ফাংশনালিটি কোথায়? এটি প্রধানত উচ্চ গতির ইন্টারনেট সংযোগ, টেলি যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা ক্ষেত্রে এন্ডোস্কোপিতেও কিন্তু এর ব্যবহার আমরা দেখে থাকি, যাকে আমরা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে থাকি। মনে রেখে দেবে রামন এফেক্ট এক বিখ্যাত এফেক্ট ছিল, স্ক্যাটারিং অফ লাইট, যার জন্য কিন্তু স্যার সিভি রমন 1930-তে প্রথম ভারতীয় হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে রামন এফেক্ট আবিষ্কারের ঘটনার জন্য কে সুপরিচিত? স্যার সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তিনি কোন সালে নোবেল পুরস্কার পান? 1930 সালে। কোন ক্ষেত্রে? পদার্থবিজ্ঞানে। কৃতিত্ব কি? প্রথম ভারতীয় হিসেবে তিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন। চলো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণ ব্যবস্থা বা ওয়াটার রিজার্ভারের অনন্য প্রমাণ পাওয়া গেছে? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন স্থানে আমরা জল সংরক্ষণ ব্যবস্থা বা ওয়াটার রিজার্ভার এর অনন্য প্রমাণ পাওয়া গেছে? জলাধার বা জল সংরক্ষণাগারের প্রমাণ মেলে। লোথাল, ধোলাভিরা, চনহুদারো নাকি হরপ্পা? বলো সঠিক উত্তর কি হবে? দেখো, একটা তুমি পেয়েছো গ্রেট বাথ, বৃহৎ স্নানাগার। আমরা বৃহৎ এই স্নানাগারটা কোথায় পেয়েছি? বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ এটা আমরা পেয়েছি যেটিতে, তা হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে আমরা এই দ্য গ্রেট বাথ আমরা পেয়েছি, এটা কিন্তু আলাদা জিনিস। আর ওয়াটার রিজার্ভার বললেই আনসার হবে আমাদের কি? ধোলাভিরা। তাহলে ধোলাভিরাতে আমরা ওয়াটার রিজার্ভার আমরা দেখি, যা গুজরাট রাজ্যে অবস্থিত। দেখো, গুজরাতের ধোলাভিরা এটা অনন্য নগর পরিকল্পনার মধ্যে ছিল, উন্নত নগর পরিকল্পনা, জল নিকাশি ব্যবস্থা। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে ধোলাভিরা কি? ভারতে ইউনেস্কো, যার হেডকোয়ার্টার প্যারিস মানে ফ্রান্স, ইউনেস্কোর হেডকোয়ার্টার, এই ইউনেস্কো স্বীকৃত ভারতে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তার মধ্যে একটা। এবং কোন সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? কে বলতে পারবে? এটা ইউনেস্কো, মনে রেখে দেবে, গুজরাটের ধোলাভিরাকে 2021 সালে এই মর্যাদা দিয়েছিল। গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার বললে মহেঞ্জোদারো। ড্যান্সিং গার্ল বা নৃত্যরতা নারী মূর্তি এখানেই। বাট যদি ওয়াটার রিজার্ভার, জল সংরক্ষণাগার বা জলাধার, এই জল সংরক্ষণ বা জলাধার ওয়াটার রিজার্ভার আসলেই ধোলাভিরা।
পরের প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ প্রশস্তি যাকে আমরা বলি বা প্রয়াগ প্রশস্তি বলা হচ্ছে, এটা থেকে কোন রাজার কীর্তি সম্পর্কে জানা যায়? তোমরা যারা ফাউন্ডেশন করেছো দেখবে একদম 1 নম্বর ক্লাসে প্রাচীন ভারতের যে ইতিহাস রচনার বিভিন্ন উপাদান, সেই ক্লাসে আমি এই বিষয়টাকে খুব ভালো করে এক্সপ্লেন করেছি। তাহলে এলাহাবাদ প্রশস্তি, এটা থেকে আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী, সমুদ্রগুপ্তের কৃতিত্ব, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় পরীক্ষাতে এসেছিল। তাহলে জেনে রাখো, এটা সংস্কৃত ভাষায় হরিসেন। হরিসেন কে ছিলেন? এই হরিসেন ছিলেন বিশেষ করে এই সমুদ্রগুপ্তের সভাকবি। তাহলে হরিসেন কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি, যিনি এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই বইটা কার? জওহরলাল নেহেরু আমাদের কিন্তু ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস নাকি লালা লাজপত রায়? সঠিক উত্তর হবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন নাম্বার, এটা অ্যানিমেশন রং আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ইজ দা রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। আমি অ্যানিমেশনটা কারেক্ট করে দিই। জাস্ট এ মিনিট। নেতাজি সুভাষচন্দ্র বসু ইজ দা রাইট অ্যান্সার। এবারে দেখো 1920 থেকে 1942, 1920 থেকে 1942 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এই বইতে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সংবাদপত্রের কণ্ঠরোধ যাকে আমরা বলি? সমীর একদমই নয়। কোশ্চেন্স, সমস্ত কোশ্চেন্স এক্সাম ওরিয়েন্টেডই কোশ্চেন্স। দেখো, হাওয়াই ভাসলে হবে না। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, পরীক্ষাতে 4 থেকে 5টা কোশ্চেন্স মনে করো তোমার একটু কঠিন মনে হতে পারে, একটু লেভেল আপ হতে পারে, বাট বাকি অ্যাভারেজ কোশ্চেন্স কিন্তু তোমার একদম কঠিন হবে না। সুতরাং ওই বললাম না, দুটো কোশ্চেন্স দিয়ে কখনোই জাজ করবে না। আমি যেমন করাচ্ছি কিচ্ছু ভাবতে হবে না, যদি বিলিভ থাকে আমার উপরে, চটপট করে মানে করতে থাকো এই ধরনের সেশন গুলো। তাহলে কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন? একটা হয় কে প্রবর্তন করেন, আর একটা হয় কে বন্ধ করেন বা বাতিল করেন। রোহিত বন্ধ করেন, রিপন একদম কারেক্ট অ্যান্সার। তাহলে এটার উত্তর হচ্ছে লিটন, কারণ প্রবর্তন বলেছে। যদি রদ বলতো, এটা তিনি কি করেছিলেন? রদ করেন। রদ মানে বাতিল, তখন আমরা রিপন করব। 1878 সালে লিটন এটি জারি করেন, আর 81-তে রিপন এটা বাতিল করেছিলেন। ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডেট মনে রেখে দেবে, সেটা হচ্ছে 24th of April। আই হোপ সবাই বুঝে গেছে কি লিখবো। 24 এপ্রিল এটাকে কি বলা হয়? এই তারিখটা কি জন্য বিখ্যাত? সেটা হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হচ্ছে 24 এপ্রিল। তাহলে কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে? আরেকটা হয় কোন তফসিলে রয়েছে, কত নাম্বার তফসিল বা কত নাম্বার শিডিউলে রয়েছে। দেখো, যদি তফসিলের প্রসঙ্গ আসে, ঠিক এটার উল্টো, এখন যেটা আমরা উত্তর করব এর উল্টো। এখন আমরা এটার উত্তর করব 9, কারণ এটা পার্ট বলেছে। তফসিল বললেই উত্তর করব 11, জাস্ট অপোজিট। শিডিউল বললে আমার 11, আর কোন অংশে? পার্ট 9 অংশে। আর 73তম সংবিধান সংশোধনী কোন সময়? 1992, যেখানে সাংবিধানিক মর্যাদা পেয়েছিল পঞ্চায়েত ব্যবস্থা। কি ধরনের আমাদের পঞ্চায়েত ব্যবস্থা?
পরীক্ষাতে আসে। ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা, যেখানে কি কি টায়ার থাকে থ্রি টায়ার সিস্টেমে। নিম্ন স্তর হিসেবে গ্রাম সভাতে বা গ্রামে আমরা কি দেখি, গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে জেলা পরিষদ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল, আরবিআই জাতীয়করণ হয়েছিল কোন তারিখে? আরবিআই হচ্ছে আমাদের ভারতের সেন্ট্রাল ব্যাংক, ভারতের মুখ্য ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। এই আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন ওসবোর্ন স্মিথ, কিন্তু প্রথম ভারতীয় গভর্নর বললে সিডি দেশমুখ। এই আরবিআই 1935 এটা ছিল 1 এপ্রিল এস্টাবলিশমেন্ট ইয়ার, আর ন্যাশনালাইজ ইয়ার 1949। তোমরা বলো তো এসবিআই কবে ন্যাশনালাইজড হয়েছিল, যেটাকে আগে আমরা ইম্পেরিয়াল ব্যাংক বলতাম। এসবিআই যাকে আমরা বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে চিনি, এটা আগে পূর্বে কি নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংক এটা 1955 সালে জাতীয়করণ হয়েছিল, 1955, 1955তে। তাহলে 1905 হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল কি হিসাবে? কোন কমিটির? হিল্টন ইয়ং কমিশনের সুপারিশের ভিত্তিতে। এটা একটা জেনে রাখবে, কোন কমিশনের রিকমেন্ডেশনে আমাদের আরবিআই এসেছিল? ইয়ং হিল্টন কমিশনের সুপারিশের ভিত্তিতে। ভারতের কোন প্রশ্নকে অবহেলা করবে না। ধরো এটা সহজ এসছে, মনে হচ্ছে সহজ, তো এই সহজগুলোই কিন্তু বিশেষ করে এক্সাম সেন্টারে ভুল করে আসে অনেক ছেলে মেয়ে। আমাদের সব প্রশ্নকে সমান গুরুত্ব দেব। অ্যাকচুয়ালি কি হয়, এগুলো আপেক্ষিক বিষয়। সব খাবার যেমন সবার পছন্দ হয় না, যে মোমো আমার ভাল লাগছে আরেকজনের মোমো ভাল লাগে না, তো এটা যেমন পার্সোনাল চয়েস, সিমিলারলি কোশ্চেন্স এর ক্ষেত্রে যে যেটা পারে তার মনে হয় সহজ, আর যেটা পারে না সেটা মনে হয় কঠিন। এই জন্য তোমাদের ওসব নিয়ে ভাবতে হবে না, আমাদের সব পড়তে হবে। সহজ হলেও তো পরীক্ষায় কি তুমি ছেড়ে আসবে? আসবে তো না, সেটাও তো করবে, সেটা করলে তবেই তো চাকরি পাবে। এই জন্য আমি সব ধরনের কোশ্চেন্স করাবো, হাওয়াই ভাসলে হবে না। এগেইন আমার প্রতিটা সেটে দেখবে 4 থেকে 5টা কোশ্চেন্স খটোমটো থাকবে, আর বাকি কিন্তু এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচের সেট থাকবে, যাতে আমাদের হয় একদমই মাজিদ। এগুলো এক একটা প্রশ্ন না, এক একটা টপিক তুমি খেয়াল করলে বুঝবে আমার প্রশ্ন সেট করার পিছনে এক এক সাবজেক্ট থেকে এক একটা টেনে, কখনো লাইফ সায়েন্স, কখনো ফিজিক্যাল সায়েন্স, যেমন অপটিক্যাল ফাইবারের কোশ্চেন্সটা ফিজিক্যাল সায়েন্স থেকে টেনেছি, অক্সিনের কোশ্চেন্সটা লাইফ সায়েন্স থেকে টেনেছি, তারপরে মনে করো হিস্ট্রি মডার্ন থেকে টেনেছি, স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়েছি, মিডিয়াভাল থেকে নিয়েছি, ওই যে দেওয়ান ই আর্জ, অ্যানসিয়েন্ট থেকে নিয়েছি, ধোলাভিরার কোশ্চেন্সটা। ওই জন্য আমি আমার মতো করে সাজিয়েছি, শুধু এইভাবে করে যাবে তো বুঝলাম। যেমন এটা জিওগ্রাফি থেকে নিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে করা হয়। সঠিক উত্তর এটা রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, ব্ল্যাক কটন সয়েল আমরা বলে থাকি, এটা পুলিশ পরীক্ষাতে এসছে। এটাকে আমরা বলি কি? ব্ল্যাক কটন সয়েল বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা, মহারাষ্ট্রে খুবই ফেমাস। ব্যাসল্ট শিলা থেকে বিশেষ করে এই মাটির উৎপত্তি বলে তুলা চাষের জন্য শ্রেষ্ঠ। আচ্ছা, এখান থেকে দুটো ছোট পয়েন্ট জিজ্ঞেস করি। 1 নম্বর প্রশ্ন, প্রতি বছর কবে ওয়ার্ল্ড সয়েল ডে হয়? এটা তো সবাই পারবে, বলো প্রতি বছর কবে ওয়ার্ল্ড সয়েল ডে হয়? আচ্ছা, স্টাডি অফ সয়েল কে আমরা কি বলি? স্টাডি অফ সয়েল এটিকে আমরা কি বলি? চটপট কমেন্ট করো। সবার প্রথম প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড সয়েল ডে, বিশ্ব মৃত্তিকা দিবস কবে হয়? তাহলে বিশ্ব মৃত্তিকা দিবস হবে আমাদের 5th of December. Study of soil is called পেডোলজি, পেট্রোলজি নয়, পেডোলজি। আর প্যালিওন্টোলজি স্টাডি অফ ফসিল, জীবাশ্ম সংক্রান্ত অধ্যয়ন। তথাকথিত বা কথিত যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা যেটিকে বলা হয়, এটি কত সালে ঘটেছিল? তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা কত সালে ঘটেছিল? অয়ন কি বলছো? 1756।
সুদীপ্তাও 1756, সমীর 64 না, নট 64, ইটস 1756, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। সিরাজউদ্দৌলার কলকাতা, আচ্ছা সিরাজউদ্দৌলা কিন্তু কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয় একটা কোশ্চেন আছে। আর কে কলকাতাকে আলীনগর নামকরণ করেন? সিরাজউদ্দৌলা। সূর্য থেকে শক্তি উৎপাদনের মূল কারণ কি? বা অনেক সময় প্রশ্ন আসে যে সূর্যের শক্তির মূল উৎস কি, এই কোশ্চেনটাও আসতে দেখবে। এইটা খুব গুলিয়ে যায়। নিউক্লিয়ার, এখানে কি আছে ফিউশন, আর এখানে কি আছে ফিউশন। ফিউশন এফ ইউ, এখানে এফ আই, আর এখানে আছে এফ ইউ। এইটা কিন্তু খেয়াল রাখবে, বাকি তো হচ্ছে না। তাহলে কি বিভাজন হবে নাকি তোমার নিউক্লিয় সংযোজন? কোন পরীক্ষাতে এই কাজটা হয়? সূর্যের শক্তির। আর সূর্যের প্রধান উপাদান কি? কমেন্ট করো, সূর্যের প্রধান উপাদান কি? দেখো এটা হচ্ছে আমাদের সংযোজন বা ফিউশন ইজ দা কারেক্ট অ্যান্সার। সূর্য থেকে শক্তি উৎপাদনের মূল কারণ হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, ঠিক আছে। আর সূর্যের মূল উপাদান মনে রাখবে, সূর্যের মূল উপাদান মেইন কম্পোনেন্ট কি? মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন ও হিলিয়াম, হাইড্রোজেন ও হিলিয়াম। আচ্ছা আমাদের ইসরো রিসেন্টলি সূর্যকে স্টাডি করার জন্য কোন মিশন লঞ্চ করেছে? ইসরো কোন মিশন লঞ্চ করেছে? নামটা মুখস্থ থাকে যেন সকলের, নাম হলো আদিত্য L1। এটা কি জন্য? সানকে স্টাডি করার জন্য, টু স্টাডি অফ সান। সানকে স্টাডি করার জন্য আমাদের ইসরোর যে মিশন, চন্দ্র অভিযান তো 2008 সাল থেকে আমাদের শুরু হয়ে গেছে, এটা রিসেন্ট সূর্যকে স্টাডি করার জন্য আদিত্য L1 মিশন লঞ্চ করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? ভিতরকণিকা মনে রেখে দেবে, ওড়িশাতে, ভেরি ফেমাস ভিতরকণিকা। সুন্দরবন, কচ্ছের নাকি পিচাভরম? দেখো এমন এক জায়গার কথা বলবো আমাদের রাজ্যে রয়েছে যেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার, বিশ্বের সব থেকে বেশি বৃহত্তম যদি ম্যানগ্রোভ ফরেস্ট কভার আমরা দেখি সেটা কিন্তু আমাদের এই সুন্দরবন অঞ্চলেই দেখে থাকবো, তাই না? পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আমাদের সুন্দরবনে অবস্থিত। এই প্রশ্নটা খুব দেয় পরীক্ষাতে। 1987 সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে তোমার সুন্দরবন জলাভূমি, এটা একটা আবার রামসার সাইটও বটে। কে বলতে পারবে কোন সালের রামসার সাইটের মর্যাদা পেয়েছিল? সুন্দরবন জলাভূমি বা সুন্দরবনের এই ওয়েটল্যান্ড গুলিকে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স দিয়ে রামসার কনভেনশনের অধীনে এটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় ব্যাক ইন 2019-এ। এটা হয়েছিল আমাদের ভারতের একটা রামসার সাইট। আর 1987 এটা অনেকে ভুল করে আসে, সালটা যেন ভুল না হয় আমি আবারও রিপিট করছি, এটা ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের তার নিজস্ব প্রাকৃতিক আবাসস্থল হচ্ছে, কারণ এটা দেখো সুন্দরবনে যদি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসস্থল হয়, এটা কি ধরনের কনজারভেশনের উদাহরণ? ইন সিটু নাকি এক্স সিটু? কে বলতে পারবে? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যদি তার নিজস্ব আবাসস্থল হয়, এটা কি ধরনের সংরক্ষণের? এটা অবশ্যই মনে রেখে দেবে ইন সিটু কনজারভেশন পদ্ধতি, তার নিজস্ব আবাসস্থলেই তাকে সংরক্ষণ। বাট এই রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি আমরা তার নিজস্ব আবাসস্থল থেকে তুলে অন্য কোথাও সংরক্ষণ করি তবে সেটা এক্স সিটু কনজারভেশনের এক্সাম্পল হয়ে যাবে। পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা এটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে, এটা একদম সহজ, মোহাম্মদ ইকবাল, অপশন নাম্বার বি। লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দেবেন?
খুব মন দিয়ে বুঝবে, একটা মজার বিষয়। মজার বিষয় হলো যে যদি স্পিকার ডিসাইড করেন যে তিনি পদত্যাগ করবেন, তিনি কাকে পদত্যাগ করবেন? স্পিকার পদত্যাগপত্র করবেন ডেপুটি স্পিকারকে। ডেপুটি স্পিকার যদি পদত্যাগ করতে চান, কাকে উদ্দেশ্যে করবেন? স্পিকারকে উদ্দেশ্যে করবেন। বোঝা গেল? অর্থাৎ স্পিকার পদত্যাগ করতে চাইলে কার কাছে বা কাকে উদ্দেশ্য করে করবেন? সঠিক উত্তর হচ্ছে ডেপুটি স্পিকার। আর ডেপুটি স্পিকার পদত্যাগের জন্য স্পিকারকে করবেন। তাহলে লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে কার কাছে করবেন? উত্তর হচ্ছে ডেপুটি স্পিকারের কাছে করবেন। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। স্পিকারের কার্যকালের মেয়াদ সাধারণত লোকসভার মেয়াদের ন্যায়, হুইচ ইজ 5 ইয়ার্স। মনে থাকবে, 5 বছরের মেয়াদে কিন্তু লোকসভার স্পিকার। আচ্ছা, আর একটা বিষয়, আমাদের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? স্পিকার হওয়ার জন্য কত বছর? দেখো, 5 ইয়ার যদি টেনিওর হয়, তাহলে ওই লোকসভার সদস্যের মধ্য থেকেই তো স্পিকার হন। অর্থাৎ 25 ইয়ার বছরটা কিন্তু ন্যূনতম বয়স প্রয়োজন স্পিকার হওয়ার জন্য। আর প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেবন মাভলঙ্কর বা জিভি মাভলঙ্কর। বর্তমান কে? ওম বিড়লা হলেন আমাদের বর্তমান স্পিকার। স্পিকারের ওই বিশেষ পাওয়ারটা মনে রেখে দেবে। কোনো একটা, কারণ তিনি কিন্তু পুরো লোকসভার কার্য পরিচালনা করেন, বিভিন্ন অধিবেশন আহ্বান, এবং এর পাশাপাশি মনে রেখে দেবে, কোনো একটা মানি বিল নিয়ে বিতর্ক দেখা দিলে তিনিই ডিসাইড করেন যেটা অর্থ বিল কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই কিন্তু ফাইনাল প্রদান করেন, এবং তাকে বলা হয়ে থাকে লোকসভার প্রিজাইডিং অফিসার। রক্তের কোন উপাদানে লোহা থাকে? রক্তের এমন কোন উপাদান যেখানে আমরা লোহা দেখব? সঠিক উত্তর আমাদের হবে হিমোগ্লোবিন। দেখবে এই জন্য শরীরে আমাদের যদি বলা হয় আয়রনের ডেফিসিয়েন্সি হয়েছে, সেই জন্য আয়রন ট্যাবলেট মানে খেতে হয় শরীরে, তাই না? হিমোগ্লোবিন বাড়ানোর জন্য দেখবে আয়রন ট্যাবলেট দেয়া হয়ে থাকে। সেফি রিলেটেড প্রচুর তুমি পেয়ে যাবে, ফেমাস চেরি নামে ফেমাস একটা ওষুধ আছে। তো দেখো, এই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে সাহায্য করে। কি মনে থাকবে? এই হিমোগ্লোবিন আমাদের রক্ত থেকে অক্সিজেন পরিবহনে সাহায্য করে, অক্সিহিমোগ্লোবিন রূপে হিমোগ্লোবিন। আর এর অভাব হলে কি হবে? যদি লোহার অভাব বলি বা হিমোগ্লোবিনের অভাব হলে, তখন অ্যানিমিয়া বা রক্তাল্পতা হবে। সেটাই লেখা থাকবে, হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এর অভাবে আমরা কি হয়? হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, তখন তোমার লৌহ সমৃদ্ধ খাবার দিতে হয়। একটাই প্রশ্ন দেখছি, ওই রিলেটেড সব প্রশ্ন মাথায় চলে আসছে। দারুণ লাগছে সেশন করতে, মাজিদ, ভেরি গুড ভেরি গুড। আমাদের দেখবে কোনো কারণে ডিউরিং প্রেগন্যান্সি তোমার এই হিমোগ্লোবিনের লেভেল বজায় রাখা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আরো একটা নতুন শিশু মাতৃগর্ভে জন্ম নিচ্ছে, তৈরি হচ্ছে, ধীরে ধীরে বেড়ে উঠছে। এই জন্য দেখবে এবং তাদের হাড় গঠনের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। এই জন্য দেখবে ডিউরিং প্রেগন্যান্সি এন্ড আফটার ডেলিভারি পোস্ট 3 মান্থ দেখবে আয়রন অ্যান্ড ক্যালসিয়াম এই দুটো কিন্তু প্রদান করা হয়। আয়রন অ্যান্ড ক্যালসিয়াম সরকারি ভাবেও হেলথ সেন্টার থেকে প্রদান করে, বা অনেকে পারচেস করে মেডিসিনটা নিয়ে থাকে। তাহলে আয়রন অ্যান্ড ক্যালসিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তাহলে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার আমরা দেখব ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস, বিজ্ঞানের ক্ষেত্রে। বিজ্ঞান ও প্রযুক্তি ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে এটা পরিচিত, এবং কারা প্রদান করে? CSIR, মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এটা প্রতি বছর প্রদান করে থাকে। CSIR আমাদের বিজ্ঞান প্রযুক্তির সাথে সম্পর্কিত শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এটি কোন পর্বত শ্রেণীর সাথে সম্পর্কিত? ওয়েস্ট বেঙ্গলে রয়েছে হাইয়েস্ট পিক হিসেবে সান্দাকফু, যা অবস্থিত হচ্ছে সিঙ্গালীলা রেঞ্জে। আর উত্তরের পার্বত্য অঞ্চলকে কোন নদী প্রধান ভাগে ভাগ করে? দুভাগে। একটা হচ্ছে তিস্তা,
তাহলে জেনে রাখবে এটা ভেরি ফেমাস। উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান নদী কোনটি? তার নাম হলো তিস্তা। তিস্তার বাম দিক, ডান দিক, তরাই এবং ডুয়ার্স। তাহলে উচ্চতা কত সান্দাকফুর? 3636 মিটারের মতো উচ্চতা। আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ফালুট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড হাইয়েস্ট পিক। ফালুটকে আমরা দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ বলি, আর সান্দাকফু হচ্ছে আমাদের সর্বোচ্চ পিক। আইন-ই আকবরী এই গ্রন্থটির রচয়িতাকে? আইন-ই আকবরী এই গ্রন্থটির রচয়িতা ফৈজি আবুল ফজল গুলবদন। জেনে রাখবে ক্ষেত্রে গুলবদন বেগম হুমায়ুনের যে তোমার হুমায়ুন নামা, হুমায়ুন লেখেননি, কিন্তু তার বোন গুলবদন লিখেছিলেন, এটা পরীক্ষাতে দেয়। কিন্তু আইন-ই আকবরী বা তুমি পড়েছো আকবর নামা, পড়েছো না? সো আইন-ই আকবরী, আকবর নামা এর রচয়িতা কিন্তু হবে আমাদের আবুল। অ্যানিমেশন রং আছে। আজকে কি হলো, দুটো প্রশ্ন অ্যানিমেশন রং। ঠিক করে দিই। দুষ্টুমি করছে, আমি ক্লিক করছি আর কিবোর্ড চলে আসছে, দাঁড়াও তো দেখি। হ্যাঁ এই যে হয়েছে। আবুল ফজল কই কই, ওটা ফৈজি, এটা আবুল ফজল। চল এক্সপ্লেনেশনটা একবার দেখে নিই। সেটা হচ্ছে আমাদের আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা মুঘল সম্রাট আকবরের সভাসদ ঐতিহাসিক আবুল ফজল। মূলত ফার্সি ভাষায় এটা রচিত হয়েছিল, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আইন-ই আকবরী আসলে আবুল ফজলের যে আকবর নামারই কিন্তু তৃতীয় খণ্ড। ঠিক আছে, আকবরনামা বা আইন-ই আকবরী দুটো আসলেই তোমার আবুল ফজল আমরা করব কারেক্ট আনসার। ভারতের রিক, ভেরি গুড, দারুণ ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তানসেন সঙ্গীতজ্ঞ সবার নবরত্নের মধ্যে মাজিদ, একদম কারেক্ট অ্যান্সার। অর্চনা, রোহিত, সঞ্জয়, এস আর মন্ডল, হিমানি রয়, সবিনা, সুদেশনা, আর সুদেশনা থেকে তো চিনি, আগেও ক্লাস করেছো, তন্ময়, নন্দী, ভেরি গুড বয় সব। তাহলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটা কত সালে মহাকাশে পাঠানো হয়েছিল আর কোন দেশের সাহায্যে? সায়ন কুমার, দারুণ ক্লাস হচ্ছে, এরকমই চাই এক্সাম, একদমই সঠিক উত্তর 75-এ হয়েছিল। আর কোন দেশের সহযোগিতায়, কে বলতে পারবে? বলো বলো বলো। সোভিয়েত ইউনিয়নের সাহায্যে কিন্তু 1975-এ আমরা কিন্তু প্রথম আমাদের স্যাটেলাইট আর্যভট্ট সেটা প্রেরণ করেছিলাম রাশিয়ার সহযোগিতায়। মার্স গ্যাস বলতে নিচের কোনটিকে বুঝিয়ে থাকে? ইথেন, মিথেন, প্রোপেন নাকি বিউটেন? হ্যাঁ, রিসেন্টলি 2025-এ একজন লিখেছো, ভেরি গুড। এই যে 1975 আর এই যে 2025, রিসেন্টলি এটা কি করেছে তোমার 50 ইয়ার্স কমপ্লিট করেছে। দেখবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছিলাম, গুড পয়েন্ট। মিথেন যাকে আমরা বলে থাকি কি? CH4 মিথেন, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। জলাভূমিতে পচনের ফলে এই গ্যাস তৈরি হয়, যাকে আমরা মার্স গ্যাস বা মিথেন বলে থাকি। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয়? অনেকগুলো প্রশ্ন করাচ্ছি বলে বিরক্ত হচ্ছে না তো? হয়ও না, পড়ো, মজা লাগবে, আমি তো খুব মজা করে পড়াচ্ছি, আমিও খুব এনজয় করছি। দেখো, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিনের প্রশ্ন দিয়েছে। গোলার্ধগত যদি আমরা দেখি, এই হচ্ছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। এই সূর্যরশ্মি যদি নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন হয় আমার কি? মহাবিষুব অথবা জলবিষুব। অর্থাৎ এর উপরে সূর্যরশ্মি যদি লম্বভাবে পড়ে 0 ডিগ্রির উপরে বিষুব রেখার উপরে, তখন তাকে হয় মহাবিষুব হবে বা জলবিষুব হবে। এছাড়া যদি সে উত্তর গোলার্ধে যদি বেশি আলো দেওয়ার ইচ্ছা হয়, তাহলে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থের উপরে দেবে, যাকে আমরা কর্কট সংক্রান্তি বলি। আর যদি মনে হয় না দক্ষিণ গোলার্ধে বেশি আলো পাবে, তাহলে হতে হবে তাকে 23.5 ডিগ্রি সাউথ বা মকর ক্রান্তি রেখা। আমার প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে দিন বড় কবে? দক্ষিণ গোলার্ধে তখনই দিন বড় হবে যদি সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের উপরে লম্বভাবে কিরণ দেয়, যেটা হতে হবে তাকে মকর সংক্রান্তি, নট কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তিতে হলে কি? উত্তর গোলার্ধের দিন বড়, রাত্রি ছোট। আর এখানে যখন সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের উপরে লম্বভাবে কিরণ দেবে, তখন দক্ষিণ গোলার্ধ, এই বিষুবরেখার দৃশ্যাংশ দক্ষিণ গোলার্ধ,
তো এই অংশে দিন বড় রাত্রি ছোট, তাই তোমাকে বলতে হবে মকর সংক্রান্তি কোন তারিখে, হুইচ ইজ 22 ডিসেম্বর। বা কখনো প্রশ্ন তোমরা সলভ করেছো WBP এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সূর্যের দক্ষিণমুখীর আপাতগতি বা দক্ষিণায়নের শেষ সীমা কবে, তার দক্ষিণায়নের শেষ সীমা হচ্ছে এখানে, সেটা হচ্ছে 22 ডিসেম্বর। যদি উত্তরায়ণের শেষ সীমা বলে এখানে কর্কট সংক্রান্তিতে গিয়ে শেষ হয়। আর মিডিলে আলো পড়লে, এখানে আলো পড়লে সমস্ত গোলার্ধে মাঝ বরাবর দুই ভাইকে বাবা সমান সম্পত্তি ভাগ করে দিয়েছে, এও অর্ধেক পাবে এও অর্ধেক পাবে, তখন উভয় গোলার্ধে দিন রাত্রি সমান। মজাদার বিষয় না? নেক্সট, বৌদ্ধদের গ্রন্থ বা বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, তো এই ত্রিপিটক কোন ভাষায় রচিত? মনে রাখবো ত্রিপিটক হচ্ছে পালি, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এর তিনটে কিন্তু ভাগ রয়েছে। তাহলে এই ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা, পরীক্ষাতে এসছে। তানভীর কেপিতে পাস করবো, আপনার ক্লাস নিলাম, জিকে কিং, আহো কেন নয়। নেক্সট, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কোন সালে হয়েছিল বলো? দেখো, প্রথম গোল টেবিল বৈঠকে কি কংগ্রেস যোগদান করেছিল? না। কংগ্রেস প্রথম কবে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে? সেটা ছিল সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক। এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করতে গান্ধীজি কোথায় গিয়েছিলেন? লন্ডন যাত্রা করেছিলেন, তাই না? সেকেন্ড রাউন্ড টেবিল, খুব সম্ভবত এই ভিডিওটা ইউটিউবেও আছে, আসল ভিডিও, গান্ধীজি জাহাজে করে লন্ডন ওয়েলকাম হচ্ছে, দেখবে। তাহলে সঠিক উত্তর কি? লন্ডন ইজ দা কারেক্ট অ্যান্সার। 1930 তুমি গান্ধী আরোইন চুক্তি কবে হয়েছিল এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কমেন্টে জানাবে গান্ধী আরোইন চুক্তি কবে হয়েছিল। 1930 সালে এটা হয়েছিল। কংগ্রেস কিন্তু এই বৈঠকে যোগ দেয়নি, কংগ্রেস বা কংগ্রেস পক্ষ হতে গান্ধীজি যোগদান করেছিল সেকেন্ড রাউন্ড। তিনটেতেই যোগদান করেছিল কে? B.R. আম্বেদকর, তেজ বাহাদুর শাস্ত্রী, তারা কিন্তু তিনটিতেই পার্টিসিপেট করেছিল। তো রাইট অ্যান্সার হচ্ছে লন্ডন, যেটা হয়েছিল কোন সময়? 1930 এর পিরিয়ডে। নেক্সট, ভারী জল বা হেভি ওয়াটার, ভারী জল বা হেভি ওয়াটার এর রাসায়নিক সংকেত কি? H2O2, D2O, T2O, NaCl। লবণ খাবে? সঠিক উত্তর এটা আমরা সবাই পারি কম বেশি, D2O ইজ দা কারেক্ট অ্যান্সার। ডিউটেরিয়াম অক্সাইড বা D2O যেটাকে বলা হয় পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা সকলে আমাকে ফিডব্যাকের মাধ্যমে জানাবে। আচ্ছা, প্রথমবার আমাদের ব্যাচ নিয়েছো এমন কেউ আছো? ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যে তুমি আমাদের ব্যাচ নিয়েছো প্রথমবারের জন্য, আমাকে ফিডব্যাক কিভাবে দেবে? দেখো, আমি প্রসেস তোমাকে দেখিয়ে দিচ্ছি। স্পেশাল ক্লাস ভালো লেগেছে, পরের দিন আবার এরকম সেট করব, এক কথায় অসাধারণ, শেষ হয়ে গেল তো তাড়াতাড়ি। দেখো, গুগল প্লে স্টোর ওপেন করবে, যেখান থেকে আমরা অ্যাপ ইনস্টল করি, প্রত্যেকে কিন্তু আমাকে ফিডব্যাক দেবে। আমি চাই এই ফিডব্যাকটা প্লিজ প্রত্যেকে প্রোভাইড করবে, এটা আমার জন্য খুব আনন্দের, আমি যখন ফিডব্যাক গুলো দেখি বা কমেন্ট পড়ি। তো দেখো, পেইড ব্যাচে তো তোমরা এরকম অফলাইনে কমেন্ট করা যায় না, এই ফিডব্যাকটা রয়ে যায়, আমি ফিডব্যাক গুলো চেক করি পরে। তো অ্যাপ যেখান থেকে আমরা প্লে স্টোরে ইনস্টল করি, ওখানে গিয়ে তুমি সার্চ করবে TWS একাডেমি। মন দিয়ে দেখো, আমি গুগল প্লে স্টোর ওপেন করে এই TWS একাডেমি সার্চ করলাম, তোমার এই যে ওপেন লেখা দেখাবে, মানে তুমি অ্যাপ ইনস্টল করেছো, এর উপরে যখন তুমি ক্লিক করবে এখানে দেখো 5টা তারা তুমি দেখতে পাবে। অবশ্যই যদি আমার সেশন ভালো লাগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব 5 স্টার ফিডব্যাক দিয়ে কিন্তু জানাবে। আই রিপিট এগেন, এই যে হচ্ছে মনে করো আমি অ্যাপ ইনস্টল করলাম, আমি TWS একাডেমি যেই সার্চ করব, মন দিয়ে দেখো এই যে 5টা স্টার দেখতে পাচ্ছ, জাস্ট এ মিনিট, হ্যাঁ এবারে দেখো আমার পার্সোনাল মোবাইল থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে TWS একাডেমি দেখতে পাচ্ছ, সার্চ করলে ওপেন আর আনইনস্টল একদিকে 5 স্টার, পঞ্চম স্টার একদম লাস্ট স্টার 5 স্টারে ক্লিক করবে, তাহলে 5টা স্টারই ব্লু হয়ে যাবে, দেখবে 5টা স্টারই স্ক্রিনে ব্লু হয়ে গেল। এখানে ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তুমি এখানে ক্লাস কেমন লেগেছে সেই সম্পর্কে মন্তব্য করে উপরে পোস্ট বাটনে ক্লিক করো, মন্তব্য করে পোস্ট বাটনে ক্লিক করো। এই কাজটা কিন্তু ইচ এন্ড এভরিওয়ান লাস্ট স্টারে ক্লিক করবে, সবগুলো ব্লু হয়ে যাবে, তারপর করবে মাই রিকোয়েস্ট। এটা করলে কিন্তু খুশি হব, তোমাদের প্রত্যেকের ফিডব্যাক আমার কাছে চলে আসবে। ভালো থেকো সবাই। স্যার 4 নাম্বার কোশ্চেনটাতে পঞ্চায়েতি রাজ পার্ট 4 ডিপিএসপি,
ওটা হচ্ছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে সেই থটে ওটা 40, বাট এটা আলাদা, এটা পঞ্চায়েত ব্যবস্থা আমাদের কোন অংশ অ্যাকচুয়ালি, এটা একাদশ পার্টে আমরা পাই। ওকে, ওটা ডিপিএসপির মধ্যে, মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে বেশ কিছু নির্দেশাত্মক নীতিসমূহ রয়েছে সেই নীতিসমূহের মধ্যে আমরা ডিপিএসপির আন্ডারে যে আর্টিকেল 40 দেখি সেটা আলাদা। ইয়েস, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, দেখা হবে পরের ক্লাসে। অনেক এনার্জি, অনেক জোশ দিয়ে আজকের ক্লাস করলাম, এই জোশটা যাতে এভরিডে বজায় থাকে। আর যারা জয়েন করোনি আজকে রেকর্ডেড দেখে মজা নিয়েছো, পরের দিন কিন্তু তোমাকে আমি ক্লাসে চাই, আমরা একসাথে মিলে সেলিব্রেট করব, শেষ হাসিটা আমরাই হাসবো, এটা কিন্তু মনে থাকে। টাটা, বাই।